সন্দীপ ঘোষ, এই প্রভাবশালী সন্দীপ ঘোষের পেছনে মমতা ব্যানার্জিরই হাত রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি এটাই বলছি যে প্রভাবশালী সন্দীপ ঘোষের পেছনে মমতা ব্যানার্জিরই হাত রয়েছে। কারণ এই রকম কথা বলতে, এই রকম প্রশ্ন তুলতে বাধ্য করেছেন খোদ মমতা ব্যানার্জি। একটা সরকারি পদ থেকে ইস্তফা দিতেই আরেক সরকারি পদ রেডি, যেখানে এখনো পর্যন্ত তদন্ত অনগোয়িং, সেখানে এটাকে পানিশমেন্ট দেওয়া হলো নাকি এটাকে প্রমোশন দেওয়া হলো, এখনো পর্যন্ত স্টুডেন্টরা বুঝতেই পারছেন না। কারণ যে প্রিন্সিপালের এগেনস্টে এরকম কথা উঠে আসছে যে তিনি আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের এইরকম ভয়ঙ্কর নৃশংস মৃত্যু যেটা ঘটেছে সেটাকে সুইসাইড বলেছিলেন প্রথমে, অর্থাৎ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, আপনারা বলবেন যে উনি বলেননি, ফোনটা করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার। কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘাড়ে কটা মাথা বলুন তো, যে আরজিকর মেডিকেল কলেজের প্রধান অধ্যক্ষকে না জিজ্ঞেস করে বা তার অর্ডার না জেনেই ভিকটিমের বাড়িতে ফোন করে বলবে যে এটা সুইসাইড? বলুন, ট্রান্সপারেন্সি রয়েছে? সব থেকে বড় কথা হচ্ছে, আপনাদেরকে জানিয়ে দিই আমি যে 2020 সাল থেকে এই সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল। সেই 2020 সালে আরেকটা ঘটনা ঘটেছিল যেখানে নাম উঠে আসছে মৃত পৌলমী সাহা। তিনি ছিলেন সেকেন্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, যিনি এমার্জেন্সি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিলেন, তাকে সাইকো পেশেন্ট বলে চালিয়ে দেওয়া হয়েছিল। কি রহস্য রয়েছে 2020 সঙ্গে? 2020 সাল থেকেই তিনিও প্রধান অধ্যক্ষ। তারপর ভেবে দেখুন, সেই এমার্জেন্সি বিল্ডিং এরই গল্প সামনে আসছে। এমনকি তথ্য লোপাটের মধ্যে এইবার যে ঘটনাটি ঘটেছে আরজি করে, এখানেও শোনা গেছে যে সাইকিয়াট্রিস্টকে ডেকে চেষ্টা করা হয়েছিল যে যিনি নির্যাতিতা তিনি সাইকো। কত বড় প্রমাণ লোপাটের চেষ্টা! তার থেকে বড় কথা, আপনাকে আরো আমি ডিটেলে জানিয়ে দিই যে যেখানে মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো পোস্ট অ্যাভেলেবল নেই, যেখানে আমরা জানি যে আলু পেঁয়াজ পর্যন্ত মমতা ব্যানার্জি কন্ট্রোল করেন, অর্থাৎ ওনার ক্যাবিনেটে একটাই মাত্র পোস্ট, বাকি হচ্ছে সব ল্যাম্প পোস্ট। সেখানে ওনারই বিধানসভা, হ্যাঁ ভবানীপুর, সেখানকারই ধৃত হচ্ছে সঞ্জয় রায়। অথচ আজকে এতদিন হতে চললো, আর এক্সট্রা কে ইনভলভ আছে বা আর কে অ্যাকিউজ সেটা ধরাই পড়ছে না। মমতা ব্যানার্জির থেকে বেশি এই সঞ্জয় রায়ের ব্যাপারে আর কে জানতে পারে বা আর কে খবর নিতে পারে? আমি তো এই প্রশ্নও করব। খবর নিয়ে দেখুন তো যে 2024 সালের এই লোকসভায় সঞ্জয় রায় কি কোনো দলের হয়ে কাজ করেছে কিনা, কোনো দলের হয়ে খেটেছে কিনা, সমস্ত কিছু সামনে আসবে। আর এই যে প্রিন্সিপালের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, ইনি তো এতই প্রভাবশালী যে এখানে বারবার এই প্রিন্সিপালের এগেনস্টে অভিযোগ তুলছেন স্টুডেন্টরা। তাহলে কেন মমতা ব্যানার্জি এটাকে সিরিয়াস নিচ্ছেন না? সব থেকে বড় কথা হচ্ছে যে যারা ডাক্তারি পড়ছে তাদের আইকিউ লেভেল কি এতই কম যে এমনি কোনো অধ্যক্ষর এগেনস্টে এরকম ভাবে অ্যালিগেশন লাগানো হবে, এরকম কথা তোলা হবে? তাদের আইকিউ লেভেল কি একদম জিরো? তাদেরকে কি কিছু মনেই করছেন না মমতা ব্যানার্জি? যেখানে আমি আবার বলছি যে শেখ হাসিনার কাল হয়ে দাঁড়িয়েছিল স্টুডেন্ট। হ্যাঁ, কাল হয়ে দাঁড়িয়েছিল স্টুডেন্ট, যার জন্য শেখ হাসিনাকে চেয়ার ছেড়ে পালাতে হয়েছে দেশ ছেড়ে। আর তারপর তার যে শব্দ রাজাকার ব্যবহার করাটাও মারাত্মক বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল শেখ হাসিনার জন্য। আর আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমি ঠিক তাই দেখতে পাচ্ছি, স্টুডেন্টই মমতা ব্যানার্জির কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশব্যাপী আন্দোলন চলছে। আর এই আন্দোলনের মধ্যে মমতা ব্যানার্জি আবারও ভয়ঙ্কর কাজ করলেন যে একটা কলেজ থেকে রিজাইন দিতে না দিতে একটা প্রিমিয়াম ইনস্টিটিউটে এই সন্দীপ ঘোষকে প্রিন্সিপাল পদে নিয়োগ করলেন। এটা অতি অবশ্যই প্রশ্ন উঠবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভাবশালী নাকি স্টুডেন্ট প্রভাবশালী? কারণ এটা কোনো অ্যাঙ্গেলেই পানিশমেন্ট নয়, এটা প্রমোশন। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রোগী কল্যাণ সমিতির দায়িত্বে তিনি এসেছেন। আপনারা সামনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকেকার ভিডিও, অর্থাৎ 13ই আগস্ট ঠিক প্রায় 10:30টার দিকে এই ঘটনাটি ঘটছিল, যখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্টুডেন্টদের সাথে দেখা করতে গেছিলেন। আর স্টুডেন্টরা একটাই কথা বলছিলেন, গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন। আর তার পাশাপাশি বললেন যে উই ডোন্ট ডিজার্ভ ইট স্যার, উই ডোন্ট ডিজার্ভ ইট, হাত জোড় করে বলছিলেন।
এমনকি তার মধ্যে বেশ কিছু স্টুডেন্ট আবার একটুখানি জোসের মধ্যে এটাও বললেন যে দেখবো কার কার ক্ষমতা বেশি, কে বেশি প্রভাবশালী, অ্যাডমিনিস্ট্রেটিভ নাকি স্টুডেন্ট। যেখানে আপনারা যদি স্টুডেন্টের দাবি মানে তাদের কি দাবি জানতে চান তাহলে দেখবেন যে মানে একটা লাইন আপনারা বলতে পারবেন না যে ইনভ্যালিড কথা বলছে, বা আপনারা বলতে পারবেন না যে বাংলাদেশের স্টুডেন্টদের মতো কথা বলছে। প্রত্যেকটা জায়গায় পারফেক্ট কোয়েশ্চেন তোলা হয়েছে, যেখানে পুরনো অধ্যক্ষ অর্থাৎ এই ন্যাশনাল মেডিকেল কলেজের পুরনো অধ্যক্ষ তিনি নিজেও এসেছিলেন অজয় রায়, তার সামনেই এই সমস্ত আন্দোলন চলছে এবং স্টুডেন্টরা এটা পর্যন্ত বলছে যে দেখবো যে কি করে অফিসে ঢুকতে পারে প্রিন্সিপাল অর্থাৎ নতুন প্রিন্সিপাল। আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে স্ক্রিনে চালাচ্ছি, যেটা কাল রাতের ঘটনা, অর্থাৎ রাত থেকে আন্দোলন চলছিল যখন ন্যাশনাল মেডিকেল কলেজের মেন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং গেটের সামনে দুটো মোটরসাইকেল পরপর লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে একটাও 4 চাকা এন্ট্রি না নিতে পারে। অর্থাৎ কাল রাতের বিক্ষোভ আজকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। স্টুডেন্টদের দাবিটা কি, প্রথমেই আমরা যাব। স্টুডেন্টের দাবি হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত চাই। পারফেক্ট। 14 আগস্টের সব দোষীদেরকে 14 আগস্টের মধ্যে সমস্ত দোষীদেরকে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি, নয় কেন? ঘটনাটি ঘটা অলরেডি 3-4 দিন হয়ে গেল, যেখানে 9 আগস্টের ঘটনা আর আজকে হতে চললো 13ই আগস্ট। সেখানে মমতা ব্যানার্জি বলছেন যে আরো 7 দিন থাক, মানে 7 দিন পর সিবিআই তদন্ত হবে। তো এখানে তো স্টুডেন্টরা বলবেই যে না, আমাদেরকে 14 আগস্টের মধ্যেই অ্যারেস্ট চাই, কারণ যদি অ্যারেস্ট না করা হয় তাহলে বাকি যারা ইনভলভ আছে তাদের বডিতে যেটুকু দাগ রয়েছে বা যেটুকু প্রমাণ থাকার কথা সেগুলো লোপাট করতে সক্ষম হবে। আর আমি যতদূর জানি যে কোনো রাজ্যে এরকম ঘটনা ঘটলে সেইখানকার মুখ্যমন্ত্রী প্রথমেই সামনে এসে বলে যে ঠিক আছে, আমার এগেনস্টে যদি দোষ লেগে থাকে, যে আমার ইনভেস্টিগেশন নিয়ে যদি ট্রান্সপারেন্সির অভাব থেকে থাকে তাহলে করুক সিবিআই তদন্ত, আমার কোনো আপত্তি নেই। সেখানে মমতা ব্যানার্জি এত মরি ভাবে এটা কেন বলছেন যে 7 দিন পর? তিনি ঝেড়ে দিক না যে না ঠিক আছে, হ্যাঁ আমি তো প্রশ্ন তুলবই, কারণ সঞ্জয় রায় যাকে 9 আগস্টই অ্যারেস্ট করা হয়েছে রাতারাতি, তার গায়ে এক ফোঁটাও আপনারা কোনো দাগ পেয়েছেন? এক ফোঁটাও চোট দেখতে পেয়েছেন? একবারও হাঁটতে অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন? বলুন। সেখানে তো অতি অবশ্যই প্রশ্ন উঠবেই যে একজন মেয়েকে এতটা অত্যাচার করা হচ্ছে, সেই মেয়েটা তো নিজের সমস্ত ফুল ফোর্স লাগিয়ে ডিফেন্স করার চেষ্টা করবে, যেখানে মুখে আঁচড়াবে, আঁচড়, ধাক্কা, চোট লাগা কিছু তো হবে। এরকমটা তো হতে পারে না যে মেয়েটা শিথিল হয়ে গেল আর সমস্ত নির্যাতন ঘটে গেল। আবার তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, যদি সঞ্জয় রায় ওয়ান অফ দেম হয়ে থাকে, ডেফিনেটলি হয়ে থাকে, তার তো কঠোর থেকে কঠোর শাস্তি পাওয়া উচিতই, কিন্তু তাকে অ্যারেস্ট করার পর এখনো পর্যন্ত পুলিশ বার করতে পারছে না যে তার সাথে আর কে ছিল, তার সাথে আর কে যুক্ত। তাহলে এটা তো পুলিশের ব্যর্থতা, ডেফিনেটলি এটা পুলিশের ব্যর্থতার। কত হাস্যকর ব্যাপার দেখুন, নিজেদের কাজ বাদ দিয়ে, নিজেদের তদন্ত বাদ দিয়ে পুলিশ এখন ইউটিউবারদের পিছনে পড়ে রয়েছেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের পিছনে পড়ে রয়েছেন আর বলছেন ধর্ষণ খুনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট, 15 জন ইনফ্লুয়েন্সারকে তলব লালবাজারের। আরে ভাই পুলিশ মহাশয়, আপনি ইউটিউবারদের পেছনে না পড়ে থেকে ঠিকঠাক করে তদন্ত করুন। যেখানে আমরা কোয়েশ্চেন তুলতে পারছি যে একটা ডাক্তারের গ্রুপের চ্যাট ভাইরাল হয়ে যাচ্ছে, যে চ্যাটের মধ্যে লেখা আসছে যে কালকে আমরা দেখতে পাবো আমাদের লজ্জায় মাথা কাটা যাবে। তার মানে সেই চ্যাটটা কখনকার, কে করেছে, টাইমিংটা দেখার বিষয়। যে ঘটনাটা ঘটার পরে এরকম কমেন্ট আসছে না কি ব্যাপার? ঘটনা ঘটার পরে নিশ্চয়ই এরকম কমেন্ট আসবে না যে তোরা দেখতে পাবি কালকে আমাদের মাথা কাটা যাবে। ঘটনা ঘটার পরের যদি চ্যাট হতো তাহলে তো বুঝতে পারতাম, তারা তো অলরেডি ওপেন হয়ে যেত সবার কাছে আর নিজেরা বলতো যে আমাদের মাথা কাটা গেছে, মাথা কাটা যাবে না। কত সূত্র ধরা যায় একবার ভেবে দেখুন। যে একটা ভয়েস ভাইরাল হলো, সেখানে যে কথাটি বলছে, যে তার ইঙ্গিতের মাধ্যমে বোঝাচ্ছে কে, আমরা তাকেও ধরতে পারি। কতটা নাটক চলছে একবার ভেবে দেখুন। কুণাল ঘোষ এখানে কমেন্ট করছেন, পোস্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমি মনে করি পুলিশের একে ধরা উচিত, ওকে ধরা উচিত। আরে ভাই, পুলিশ জানে না কাকে ধরা উচিত, পুলিশ বোঝে না কিভাবে তদন্ত করতে হয়, পুলিশ জানে না কোন সূত্র ধরে এগোতে হয়, আমরা শেখাবো? সেখানে আমাদের পেছনে লেগে আছে। আচ্ছা, আর স্টুডেন্টের দাবি কি? স্টুডেন্টের দাবি হচ্ছে যে দোষীদের চরম শাস্তি, সিসিটিভি এবং পোস্টমর্টম রিপোর্টকে ওপেন করা হোক। হ্যাঁ, দোষীদের তো শাস্তি ঠিক আছে, এটাও ভ্যালিড কোয়েশ্চেন যে সিসিটিভি আর পোস্টমর্টম রিপোর্টকে ওপেন করা হোক। পোস্টমর্টম রিপোর্টেও গরমিল। প্রাথমিক পর্যায়ে কি আমরা জানতে পারলাম? নাক মুখ থেকে রক্ত, অর্থাৎ দম বন্ধ করলে যেটা হয়, দুটো চোখ দিয়ে রক্ত, গলা টেপা হয়েছে, এমনকি রিপ পর্যন্ত, হাড় ভাঙা জানতে পেরেছি আমরা। তারপর রিপোর্ট এলো, হঠাৎ করে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম হাড়ের সঙ্গে সঙ্গে পায়ের হাড়, পা পর্যন্ত ভাঙা।
তারপর রিপোর্ট এলো যেটা নাকি মা বাবার হাতে পৌঁছে গেছে, পোস্টমর্টম রিপোর্ট, সেখানে নাকি বলা হচ্ছে যে কোনো হাড় ফাড় ভাঙা নয়। কেন এরকম গন্ডগোল হলো? যখন হাড় ভাঙা তথ্য সামনে এলো তখন আমাদের মাথায় প্রত্যেকের প্রশ্ন এলো যে একটা মানুষের দ্বারা কি মুখ চেপে ধরা, গলা টিপে হাড় ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়া কি সম্ভব? নিশ্চয় তার মানে দুয়ের অধিক লোক ছিল, তবেই একজন মুখ চিপে ধরবে, একজন গলা চিপে ধরবে, এরকম ভাবে পুরো ঘটনাটাকে আঞ্জাম পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। সেটা ওপেন করতে না করতে সেই নিয়ে প্রশ্ন উঠতে না উঠতে মা বাবার ঘরের পোস্টমর্টম রিপোর্ট পৌঁছে গেল যে হাড় ভাঙা নেই। তার মানে কি প্রমাণ করার চেষ্টা হয়েছে যে না একজনের দ্বারাই ঘটনাটি ঘটেছে, একজনের দ্বারাই হয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে যেখানে বডি থেকে 150 গ্রাম, প্রায় 150 গ্রাম লিকুইড স্যাম্পল পাওয়া গেছে, সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি রাজ্য চালাচ্ছেন তিনি নিজেই জানেন যে এটা একজনের পক্ষে সম্ভব নয়। এটা একজনের পক্ষে কখনোই সম্ভব নয়। যেখানে ভবানীপুরেরই এই সঞ্জয় রায় ধৃত, মমতা ব্যানার্জি ওপেন করুক তার হিস্ট্রি কি, মমতা ব্যানার্জি জানাক যে সে কোন দলের হয়ে কাজ করছে বা আদৌ কোনো দলের হয়ে কিনা, কারণ সিভিক ভলেন্টিয়ার যারা নিয়োগ করা হয় তারা পার্টিকুলারলি কোন দলের হয়ে কাজ করে প্রত্যেকটা বাংলার লোক জানে। আচ্ছা, আর স্টুডেন্টের দাবি হচ্ছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে বদলি নয়। ডেফিনেটলি কি খারাপ, যেখানে অনগোয়িং তদন্ত চলছে, যেখানে তদন্ততে বাধা দেওয়ার চেষ্টা করেছে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রাক্তন এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যিনি সুইসাইড করার চেষ্টা করেছিলেন, তো তাকে কেন বদলি করা হলো হঠাৎ? এখন তো অনগোয়িং প্রসেস, আগে ক্লিন চিট পাক, আগে বলা হোক যে না তিনি দোষী নয়। আচ্ছা, হেনস্থার জন্য পুলিশকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, ডেফিনেটলি চাওয়া উচিত। মা বাবা দাঁড়িয়ে রয়েছেন হসপিটালে, সেখানে পুলিশ বডি নিয়ে চলে যাচ্ছে, কে বডি ছাড়লো, কার সইতে বডি রিলিজ করা হলো একবার ভেবে দেখুন তো। আচ্ছা, বিকৃত সোশ্যাল মিডিয়ার পোস্ট রুখতে ব্যবস্থা, প্রত্যেকটা ভ্যালিড পয়েন্ট তোলা হয়েছে এখানে। এইবার আমি আসি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায়, যে মমতা ব্যানার্জি আপনি তো সমস্তটা দেখতে পাচ্ছেন, যেখানে আপনার এই মুখ্যমন্ত্রী হওয়া ব্যাপারটাই ব্যর্থ। আপনার মুখ্যমন্ত্রী হওয়া ব্যর্থ, আপনার পুলিশ মন্ত্রী হওয়া ব্যর্থ, আপনার স্বাস্থ্যমন্ত্রী হওয়া ব্যর্থ। আমরা গোটা বাংলার সামনে দেখতে পারলাম যে স্বাস্থ্যমন্ত্রী হয়ে আপনি বদলি করে প্রমোশন দিলেন, একটা ইনস্টিটিউট থেকে আর একটা ইনস্টিটিউটে, তা আবার প্রিমিয়াম ইনস্টিটিউটে প্রধান হিসেবে নিয়োগ করে দিলেন। আচ্ছা, পুলিশ মন্ত্রী হওয়া ব্যর্থ, কারণ সঞ্জয় রায় ধৃত, অ্যারেস্ট হওয়ার পরও আজকে 4 দিন হতে চললো, তার সঙ্গে আর কে জড়িত সেটা আর ওপেন হলো না। আর আপনার মুখ্যমন্ত্রী হওয়ায় ব্যর্থ, কারণ যে ভিকটিম তার বাড়ির লোকই তো আপনাকে ভরসা করে না। তার বাড়ির লোক কলকাতা হাইকোর্টে গিয়ে অ্যাপিল করেছে যে আমরা চাই যে কোর্টের সান্নিধ্যে পুরো তদন্ত হোক, কোর্টের নজরদারিতে পুরো তদন্ত হোক, কারণ পুলিশের তথ্যে ঘোটালা পাওয়া যাচ্ছে, গরমিল পাওয়া যাচ্ছে, আমরা তথ্য কিছুতেই মেলাতে পারছি না, সমস্ত কিছু কেমন যেন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। তাহলে ভিকটিমের মা বাবাই তো মমতা ব্যানার্জিকে ভরসা করতে পারলো না, তারা ভরসা না করতে পেরে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। তাহলে এটা মমতা ব্যানার্জির ব্যর্থতা নয় তো কোনটা ব্যর্থতা? প্রশ্ন তো উঠবে। যাই হোক, পুরো বিষয়টার দিকে অতি অবশ্যই নজর থাকবে। আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা হবে স্পষ্ট হবে।